টেস্ট ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়তো মাঠ বা উইকেট। উপমহাদেশের উইকেট বলতে আমরা হয়তো বুঝি যে স্পিনাররা ডমিনেট করবে। রাওয়ালপিন্ডিতে উইকেটটা আসলে কেমন হতে যাচ্ছে, আপনি যদি ভেবে থাকেন উপমহাদেশের মতো ওই জায়গাতে স্পিনাররা ডমিনেট করবে, সেই ভাবনাটা কিন্তু ভুল হতে যাচ্ছে। কারণ পাকিস্তান ইতিমধ্যে একাদশ দিয়ে দিয়েছে এবং সেখানে কোনো ফ্রন্টলাইন স্পিনার নাই, চারজন পেসার তারা খেলাচ্ছে। বাংলাদেশ হয়তো চারজন পেসার খেলাবে না, তারপরও স্পিনাররা এই ম্যাচটাতে ডমিনেট করতে পারছে না। এখন পর্যন্ত বাংলাদেশ পাকিস্তানে গিয়ে কখনোই কোনো ম্যাচ জিততে পারেনি। 20টা ম্যাচ বাংলাদেশ খেলেছে, সব ফরম্যাট মিলিয়ে কোথাও জয়ের দেখা বাংলাদেশ পায়নি। কতটা মেন্টাল অবস্ট্রাকশন আসলে এটা? সেটা তো অবশ্যই বটে। তবে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত বলেছেন যে এটা কেবলই রেকর্ড কিংবা কেবলই পরিসংখ্যান। মানে তিনি জানেন যে পাকিস্তানে বাংলাদেশের রেকর্ড খুব একটা বেশি না, সেটা টেস্ট, ওয়ানডে, টি-20, যে মানে ক্রিকেটের যে কোনো ফরম্যাট। আপনি অলরেডি বলেছেন যে 20টা ম্যাচ, তবে আমরা পাকিস্তানের সঙ্গে 13টা ম্যাচ খেলেছি, যেখানে একটা ড্র, সেটা তামিম ইমরুলের দারুণ ব্যাটিংয়ের কল্যাণে, আর হার 12টা ম্যাচ। সেখানে পাকিস্তানের মাঠেও কিন্তু আমাদের রেকর্ড খুব একটা সুবিধার না। আমরা সব মিলে 5টা ম্যাচ খেলেছি, 5টা ম্যাচের সব কটা হেরেছি, এমনকি ইনিংস ব্যবধানে হারের সংখ্যায় বেশি। তার মানে আমরা যে খুব একটা ব্যাকফুট, এমনকি সবশেষ যে সিরিজটা আমরা খেলতে গিয়েছি সেখানেও আমরা খুব বাজেভাবে হেরেছি। আমরা 5 দিনের টেস্ট নেওয়া তো অনেক দূর, আমরা মানে যেটা একেবারে বাজেভাবে হারা বা লজ্জার হার, যদিও স্পোর্টসে লজ্জার শব্দটা উচ্চারণ করতে নেই, কিন্তু লজ্জার হারই আসলে আমরা পাকিস্তান হেরেছি। তবে রাওয়ালপিন্ডির উইকেট নিয়ে বলতে চাই যে আপনি বলছিলেন যে টিপিক্যাল উপমহাদেশের উইকেটে স্পিনাররা খুব ভালো করে থাকে বাংলাদেশ বা ভারতে, কিন্তু পাকিস্তানে একেবারে উল্টাও। অন্তত রাওয়ালপিন্ডিতে ব্যাটাররা খুব ভালো সাহায্য পাবেন, আর রীতিমতো পেসারদের স্বর্গরাজ্য বলাই যায়। এবং শেষ কয়েকটা টেস্ট যদি আমরা দেখি, রাওয়ালপিন্ডিতে শেষ 4-5টা টেস্টের মধ্যে একটাতে 650-এর উপর রান হয়েছে ফার্স্ট ইনিংসে, একটাতে 550-এর উপর রান হয়েছে, বাকি দুইটাতেও 450-এর কাছাকাছি রান হয়েছে, যার মধ্যে একটাতে 4 উইকেট একটা দল ডিক্লেয়ার করেছিল। তার মানে ফার্স্ট ইনিংসে আপনি যদি ব্যাটিং করেন আপনাকে বড় রান করতে হবে। এখন আপনি গ্রিন উইকেটে টস জিতলে ব্যাটিং করার সিদ্ধান্ত বেছে নেবেন কিনা সেটাও কিন্তু খুব ট্রিকি একটা বিষয়। এবং নাজমুল হাসান শান্ত বলেছেন যে টসটা খুব ভাইটাল হতে যাচ্ছে। আমরা যদি পরিসংখ্যান দেখি, এখন পর্যন্ত রাওয়ালপিন্ডিতে ম্যাচ হয়েছে 13টা, আগে ব্যাটিং করা দল জিতেছে 3টা ম্যাচে, আগে বোলিং করা দল জিতেছে 6টা ম্যাচে। তার মানে হচ্ছে পরিসংখ্যান বলছে আপনি টস জিতে যদি বোলিংয়ের সিদ্ধান্ত বেছে নেন সেটা আপনাকে একটা বাড়তি সুবিধা এনে দেবে। আবার ফার্স্ট ইনিংসের যে স্কোরগুলোর কথা বলছে, যে ফার্স্ট ইনিংসে 650, 550, 450 রান হর হামেশা হচ্ছে, সেই জায়গায় আপনি টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত বেছে নেওয়াটা হয়তো যুক্তিযুক্ত হতে পারে। কি মনে হয়? তবে টেস্ট ক্রিকেটে হয় কি, সকালের প্রথম ঘন্টাটা খুব বেশি কার্যকরী, আর আমাদের পেসারদের বিপক্ষে তো আমাদের ওপেনারদের একটা দুর্বলতা রয়েছে। অন্তত শাহিন শাহ আফ্রিদি বা নাসিম শাহরা যদি নতুন বল হাতে খুব ভালো কার্যকরী হয়ে থাকেন, পিন্ডির প্রথম 1 ঘন্টা অবশ্যই ইম্পর্টেন্ট হবে। সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান আগে বোলিং নিতেও পারে। আপনি বলছিলেন 3 আর 6, মানে পরিসংখ্যানটা এমন একটা ব্যাপার যে পরে বোলিং করলেও আপনি জিততে পারেন। কিন্তু টেস্ট ক্রিকেটে সেই 100 বছর বা 120 বছর আগে থেকে লম্বা একটা সময় ধরে চলে আসছে যে একটা রীতি, যে আপনি টস জিতে অবশ্যই টেস্ট ক্রিকেটে ব্যাটিংটা নেবেন, কিন্তু এক্ষেত্রে উল্টোটা হতেও পারে। বিশেষ করে এই ঘটনাটাই আমরা দেখি। আমরা যদি ইনিংস বাই ইনিংস আগাই, যে গড়ে প্রথম ইনিংসে কত রান হয়, দ্বিতীয় ইনিংসে কত হয়, সেক্ষেত্রে পার্থক্যটার উপরও কিন্তু আপনি হয়তো ডিসাইড করতে পারেন যে ব্যাটিং করাটা ভালো হবে না বোলিং করাটা ভালো হবে। গড়ে প্রথম ইনিংসে রাওয়ালপিন্ডিতে রান হয় 338, সেকেন্ড ইনিংসে মানে আপনি যখন সেকেন্ড ইনিংসে ব্যাটিং করবেন রানটা হয় 401, গড়ের কথা বলছি আমরা। তার মানে প্রথমে ব্যাটিং করার চেয়ে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করাটা ইজিয়ার। আবার থার্ড ইনিংসে 253 রান গড়ে হচ্ছে, ফোর্থ ইনিংসে যেটা নেমে আসছে 192-তে। সাধারণত আমরা দেখি উইকেট যত ইউজ হয় রানের পরিমাণটা কমে আসে, সে কারণেই টস জিতে উপমহাদেশের কন্ডিশনে প্রতিটা ক্যাপ্টেনই দেখা যায় ব্যাটিংয়ের সিদ্ধান্ত বেছে নেন। এখানে কিন্তু আমরা রাওয়ালপিন্ডির ইতিহাস বলছে ফার্স্ট ইনিংসের চেয়ে সেকেন্ড ইনিংসে রান করাটা মোর ইজিয়ার। আবার থার্ড ইনিংসের সাথে ফোর্থ ইনিংসের যে ব্যবধান, সেটার চেয়ে ফার্স্ট ইনিংস এবং সেকেন্ড ইনিংসের ব্যবধানটা বেশি। সে কারণেই কি আসলে মনে হচ্ছে যে টসটা এখানে ভাইটাল ভূমিকা পালন করতে পারে? না, আসলে পিন্ডির উইকেটটাই সবসময় এরকম যে ব্যাটারদের সাহায্য দিয়ে থাকে। ওই যে আপনি 13 ম্যাচের গল্প করছিলেন, কিংবা প্রথম ইনিংস দ্বিতীয় ইনিংসে যে রানগুলো, এই সংখ্যাগুলো দেখলে তো আসলে বোঝা যায় যে পিন্ডির এই উইকেটটা ব্যাটারদের কতখানি সাহায্য করে থাকে। আর পেসাররা যদি সাহায্য পেয়ে থাকে, কিন্তু বাংলাদেশের পেসারদের এখানে আসল চ্যালেঞ্জ থাকবে যে তারা কেমন করে থাকে। আর টস জিতে আমার মনে হচ্ছে যে বোলিংটা নিলেও খুব একটা খারাপ হবে না। তবে আরেকটা ব্যাপার হচ্ছে, রাওয়ালপিন্ডিতে যে 13টা ম্যাচ হয়েছে সেখানে পেসারদের উইকেট 254 আর স্পিনারদের উইকেট 109। শেষ 5টা ম্যাচে পেসারদের উইকেট 77 আর স্পিনারদের উইকেট 46, মানে প্রায় দ্বিগুণ উইকেট সব মিলিয়ে 13টা ম্যাচে, দ্বিগুণেরও বেশি। তার মানে পেসাররা যে সাহায্য পাবে বা খুব ভালো করবে, কিংবা পেসাররাই আসলে ম্যাচের ওই ফলাফলটা গড়ে দিবে যে কারা জিতবে নাকি। এবং এখানে আরেকটা জিনিস খুব ভাইটাল রোল প্লে করতে যাচ্ছে, সেটা হচ্ছে আবহাওয়া। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির পূর্বাভাস আছে। এখন যে ধরনের উইকেটে খেলা হচ্ছে সেটা নিশ্চিতভাবেই গ্রিন উইকেট,
যেখানে পেসাররা দুদিকেই বল সুইং করাতে পারবেন, বাউন্সের একটা ক্রুশাল রোল থাকবে। সেই জায়গায় এমনিতেই উইকেটটা সবুজাবো, তার মধ্যে যদি বৃষ্টির পূর্বাভাস থাকে এবং বৃষ্টির পরপরই যখন আপনাকে ব্যাটিং করতে হবে, তখন কিন্তু উইকেট থেকে পেসাররা আরও বেশি মুভমেন্ট আদায় করে নিতে পারবেন। এই জিনিসটা এই ম্যাচে একটা ভাইটাল রোল প্লে করতে যাচ্ছে। যখন বৃষ্টি হবে, বৃষ্টির পরে পেসাররা ওই সবুজ উইকেটে কি পরিমাণ বাউন্স এবং সুইং আদায় করতে পারবেন, সেটা আমার কাছে মনে হয় যে রাওয়ালপিন্ডি টেস্টে খুব ক্রুশাল একটা রোল প্লে করতে যাচ্ছেন এবং বড় একটা পার্থক্য ওই জায়গাটাতেই টানা হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.